নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বীজ, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বীজ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। রাত গভীর। মাধবী শরীরের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে অনির্বাণের বাহুতে আশ্রয় নিয়েছে। তাদের দেহ একে অপরের সাথে মিশে আছে, যেন একে অপরের আত্মা স্পর্শ করছে। মাধবীর হৃদয়ে অপরাধবোধ থাকলেও শরীরের তৃষ্ণা সমস্ত চিন্তা ছাপিয়ে গেছে। তার শ্বাস প্রশ্বাসের ওঠানামা, ঠোঁটের কাঁপন আর প্রতিটি স্পর্শ সব কিছু যেন এক অনিবার্য আকর্ষণে পরিণত হয়েছে। অনির্বাণ ঠোঁটগুলো মাধবীর ঘাড়ে ছুঁয়ে দেয়। তার হাতে মাধবীর কোমরের প্রত্যেকটি রেখা যেন অনুভব করছে। মাধবী সেই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেয়। কোনো নিয়ম, কোনো বাধা কিছুই যেন এই মুহূর্তের জন্যে তৈরি নেই। তারা এখন বাঁধন ছাড়া মেলামেশায় তৈরি হয়েছে, এই মুহূর্তে সব কিছু অতিক্রম করে। মাধবী নিজেকে মুক্ত করে অনির্বাণের কানে বলে, অনির্বাণ, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। অনির্বাণ কিছু বলে না, শুধু তার চোখে গভীর এক তৃষ্ণা। সে জানে এই মুহূর্তগুলো তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু তার মাথার ভেতরে আর এক কৌশল কাজ করছে। মাধবী জানে না অনির্বাণ তার ফোনের ভিডিও মুডে পুরোটা রেকর্ড করে রাখছে, আর সেই ভিডিও সরাসরি পাঠাচ্ছে রুদ্রর কাছে, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। রুদ্র মেসেজ পেয়ে চুপ করে বসে। তার চোখের ভেতরে ক্রোধ আর লোভের মিশ্রণ। একদিকে তার বিশ্বাস ছিল মাধবীর প্রতি, কিন্তু অন্যদিকে এই দৃশ্য দেখে তার ভেতরে এক অন্যরকম উত্তেজনা জন্ম নিচ্ছে। অনির্বাণ আর মাধবী যখন সম্পর্কের গভীরে লিপ্ত, রুদ্র তার মোবাইলে সেই দৃশ্য দেখছে। মনটা দ্বিধা বিভক্ত। সে জানে এটা এক নিষ্ঠুর খেলা, কিন্তু মীনাক্ষীর প্রোফাইলের ছবিটা বারবার তার মনে বাজছে। মীনাক্ষীর হাসি, তার চোখে সেই চাহনি, সেই ছবি যেন রুদ্রকে আরো বিভ্রান্ত করে। কয়েকদিন আগের কথা, রুদ্র আর অনির্বাণ একটা কফি শপে বসেছিল। হঠাৎ করেই দুই বন্ধুর বহু বছর পর দেখা। কথায় বার্তায় একে অপরে দুইজনেই জানতে পারে কেউই বিয়ে করেনি, লিভ ইনে রয়েছে অনেক দিন। বিয়ে করব করব করে আর বিয়ে করা হচ্ছে না। এখন তো আকছার ঘটছে এই ধরনের ঘটনা। বাবা মাকে জানিয়েই এসব করা হয় আজকাল। অনির্বাণ তার বাবাকে বলেছে। অনির্বাণের ফ্যামিলি অ্যারিস্টোক্রেট। বরাবরই ওনারা ছেলে মেয়ের মেলামেশাটাকে কখনোই কোনো খারাপ দৃষ্টিতে দেখেননি। কাজেই অনির্বাণের মা নিজে কিটি পার্টিতে বসে ছেলের ফোন রিসিভ করে বললেন, দেখো বাবু, যা কিছু করবে প্রোটেকশনের সঙ্গে করবে, যেহেতু তোমরা এখনো বিয়ে করছো না, লিভ ইনে রয়েছো। বাই দ্য ওয়ে, মেয়েটির ফ্যামিলির প্রত্যেকে জানে মা অ্যাকচুয়ালি ওর কেউ নেই। আই মিন সে অনাথ। হ্যাঁ মা। বাহ, তাহলে তো খুব ভালো। তুমি বিয়েটা করে নিলেই পারতে। যদিও তোমার তো আবার এক নারীতে সবসময় চলে না। না মা, খিছে বলো, তুমি একেবারে তোমার বাবার স্বভাবটি পেয়েছ। কথাটি বললেন শাশ্বতী দেবী, অনির্বাণের মা। বিবাহিত জীবনে তিনিও এক সময় চেয়েছিলেন অনির্বাণের বাবা আশুতোষকে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু আশুতোষ প্রত্যেক দিন রাতেই এক একটা করে মেয়ে ছেলে নিয়ে ফিরত। যত বড় উচ্চ পরিবার, তত বেশি নোংরার ভাগার। ভেতরের কথা তো কেউ জানতে পারে না, টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়।
বাড়ির কাজের মেয়েটার সঙ্গে যেই দিন সঙ্গমে জড়িয়ে পড়েছিল আশুতোষ, সেই দিনটা ছিল শাশ্বতীর কাছে চরম কষ্টের। সবে মাত্র পুজো দিয়ে স্বামীর কপালে পুজোর ফুল ঠেকাতে এসেছিল সে। আজ 7 দিন স্বামী অসুস্থ, কিন্তু সে যখন বাড়ির কাজের লোকটিকেও ছাড়ল না, তখন মনে মনে শাশ্বতী নিজেকেই তার শ্বশুর বাড়ির মতো পরিবর্তন করতে শিখে গিয়েছিল। এখন শাশ্বতীর কাছে মদ, মেয়ে ছেলে, পুরুষ কোনোটাই যেন ওই মানসিকতার ভেতর দিয়ে গিয়ে মন বলে যে একটা বস্তু আছে সেইখানে আর আঘাত করে না, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে বিবেক বস্তুকেও এতটুকু স্পর্শ করে না। সব কিছুই জলাঞ্জলি দিয়েছে শাশ্বতী। অনির্বাণ বলল, মা কিছু বলো। তারপর থেকে অনির্বাণ রয়েছে মীনাক্ষীর সঙ্গে। মেয়েটি অনাথা, একই কর্পোরেট অফিসে চাকরি করতে করতে পরিচয়। রুদ্রর সঙ্গে আলাপ করে জানতে পারল রুদ্র বেশ কয়েক বছর হয়েছে মাধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তবে ওদের বিয়েটা এখনো পর্যন্ত না হলেও বাবা মাকে সাক্ষী রেখে রেজিস্ট্রিটা সম্পন্ন হয়েছে। কাজেই ওরা বাঁধন ছাড়া মেলামেশা করে। সন্তান আসলেও তো কোনো অসুবিধে নেই। অনির্বাণ রুদ্রকে দেখে, মনে মনে বেশ একটু হিংসে হয়। এই বন্ধুটা বরাবরই যেই কাজেই হাত দিয়েছে সেই কাজই সাকসেস করে ছেড়েছে। মাধবীর ছবিটা দেখতে চেয়েছিল অনির্বাণ। রুদ্র তাই কোনো রকম কুণ্ঠা না করে মোবাইলটা বের করে দেখায় মাধবীর ছবি। ঘরোয়া একদম ছিমছাম একটা মেয়ে, শাড়ি পরা, আঁচলটা ঘাড়ের ওপর দিয়ে দেওয়া, মাথায় লম্বা লম্বা চুলে বিরাট বড় একটা বেনুনি কাঁধ ছুঁয়ে কোমর পর্যন্ত নিচে নেমেছে। মোটামুটি বেশ গড়নটা সুন্দরী, কপালে কালো টিপ। আসলে অনির্বাণ মাধবীর ছবিটাকে দেখে ভাবে আমার মায়ের মতো। একবার ঘর পরিষ্কার করতে গিয়ে, দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে মা অল্প বয়সের ছবি আমায় দেখিয়েছিল। পরে দেখে মনে হচ্ছে যেন আমার মায়ের মুখটা বসানো। তাই বোধহয় মনের মধ্যে মাধবীর প্রতি একটা অন্যরকম আকর্ষণ অনুভব করেছিল অনির্বাণ। মেয়েরা চায় আদর্শ একজন পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে, আর একটি মেয়ের চোখে তার পিতাই আদর্শ পুরুষ। একটা পুরুষের পক্ষেও কি তার মায়ের মতো একটি নারী আদর্শ তার জীবনে? অনির্বাণ বলেছিল, বেশি কথা না বাড়িয়ে, দেখ মাধবী তোকে খুব বিশ্বাস করে, এটাই তো বলছিস। তুই যখন বাইরে থাকিস ওর জন্য একটু আলাদা কিছু তো হওয়া উচিত, তাই না? দেখ ওরা তো আমাদের হবু বউ, তাই ওদের মধ্যে যদি একটু রোমাঞ্চ থাকে, আর তাতে ওদের দোষ দিয়ে এটা লাভটা কি বলতো? রুদ্র বলে, না অনির্বাণ, এটা ঠিক না। মাধবীকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। তাছাড়া মাধবীর ফ্যামিলি অমন নয় রে, তুই যেমন বলছিস। আমি তো দেখেছি কাকিমাকে কিটি পার্টি করতে, পোশাক আশাকে সেরকম অনেকটাই কি বলবো, কিছু খারাপ মনে করিস না। তোর মা কিন্তু এখনো খুব ইয়াং, সে আমি জানি। ইয়াং থাকতে গেলে ইয়াং মানসিকতা নিয়ে চলতে হয় বন্ধু। ওই শাড়ি পরে লম্বা চুলে কখনো ইয়াং থাকা যায় না। দেখ বন্ধু, বিশ্বাস কর, আমাদের এই খেলাটা কিন্তু মজার হবে। আরে আমার হবু স্ত্রী মানে মীনাক্ষী, সে তো প্রত্যেক দিনই নতুন নতুন খেলা খেলতে যায়। তোর মাধবী তোকে অনেকটা বিশ্বাস করে, তাই সে হয়তো চট করে আমার কাছে আসতে চাইবে না। কিছুক্ষণ চুপ করে রুদ্র তাকিয়ে থাকে অনির্বাণের দিকে। অনির্বাণ বলে, এই দেখ মীনাক্ষীর ছবিটা দেখ। মীনাক্ষীর প্রোফাইলে সেই ছবিটা দেখে একটু হেসে দিয়েছিল রুদ্র। দেখ, মীনাক্ষীর প্রোফাইলের ছবি দেখার পরে হয়তো কিছু ভাবা যেতে পারে। ঠিক তাই, একটা মানুষ যে তার কাছের মানুষকে একই রকম রূপে পেয়েছে, সে রূপ পরিবর্তন করতে দেখা আরেকটি নারীর প্রতি আকর্ষিত হতেই পারে। রুদ্রর প্রতি ঠিক সেটাই হলো। সব সময় মাধবীকে এসে যেমনভাবে দেখে, মীনাক্ষী ঠিক তার উল্টোটা। শর্ট ড্রেস পরা, কাঁধ পর্যন্ত চুল, হাতে একটা সিগারেট, চোখে পাশে একটা ছোট্ট জিনিস জল জল করছে। রুদ্র জিজ্ঞেস করে, এটা কি রে? আরে ভুরুর মধ্যে কি সব ফুটিয়ে গয়না পড়েছে। হো, আরো কোথায় কোথায় গয়না পড়েছে জানিস? দেখে অবাক হয়ে যাবি। ওফ, ওর নাভির কাছে ওইটা।
রুদ্র হাতটা চেপে ধরেছিল অনির্বাণের। অনির্বাণ বলেছে, দেখবি নাকি একবার টেস্ট করে দেখ। আমি কিন্তু মীনাক্ষীকে সম্পূর্ণ ভরসা করতে পারি না, আমার ওকে দিয়ে সন্দেহ হয়। মাঝে মধ্যে রাত করে আমিও বাড়ি ফিরি, কারণ অফিসে ক্লায়েন্টের সঙ্গে আমার মিটিং থাকে, আর মিটিংয়ের পরে তো একটু মদ মেয়ে ছেলে হবেই। ঠিক তেমনি ওরও থাকে, দুইজনেই আমরা চাকরি করি, তো তাই কেউ কারো টাকার প্রতি আমরা বসে নেই, আমরা উভয়ই স্বাধীন। তোরা ভালো থাকিস? জিজ্ঞেস করেছিল রুদ্র। কেন, তুই ভালো থাকিস না? না, মাধবী তো সবসময় আমাকে খুব ভরসা করে। তাছাড়া আমার কাছে মনে হচ্ছে না এই খেলাটা খুব একটা ভালো হবে। আরে কোনো ব্যাপার না, তুই আমার হবু স্ত্রীর সঙ্গে আলাপচারিতা কর। দেখ ভাই, আমি শিওর মীনাক্ষী তোকে বেশি দিন ঝোলাবে না। 2-4 দিন আলাপচারিতা করলেই মীনাক্ষী তোকে ঠিক একটা ডেট দিয়ে দেবে, দেখবি। আর ডেটে যাওয়া মানেই তো শোন, কোথায় কোথায় গয়না আবিষ্কার করতে পারলি চুম্বকের মতো, আমায় কিন্তু অবশ্যই বলবি। রুদ্রর গোটা শরীরটা কেঁপে ওঠে। অমন ধরনের মেয়েদেরকে সে ভিডিওতে দেখেছে, সামনাসামনি এই শহরে এমন মেয়ে ভাবতেই রুদ্র অবাক হয়ে যায়। অনির্বাণ বলে, তবে তোর মাধবী তো একটু গাইয়া, তবে আমার খেলাতে দোষ নেই, তুই যদি রাজি থাকিস। বল রাজি? মাত্র 7 দিন, 7 দিনের মধ্যে তোর বউকে আমি পটাবো, আমার বিছানায় নেব। আমি দেখব ও তোর প্রতি কতটা ভরসা করে, কতটা বিশ্বাস করে, নাকি এই যৌনতা জিনিসটাই মারাত্মক। আর তুই আমার হবু বউকে নিবি, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি মীনাক্ষী 12 ভাতারির সঙ্গেই থাকে, ধরতে পারি না তাই। আমিও তো ওর মতোই না, এক ফুলের মধু খেয়ে খেয়ে আমার ভাই পোষায় না। রুদ্র কিন্তু অনির্বাণের ক্যারেক্টারের মতো নয়, ওই যে সঙ্গদোষে রঙ্গ হয়। মাধবী এখন অনির্বাণের শরীরে লেপ্টে আছে, আর অনির্বাণ তার মোবাইলে দ্রুত কিছু টাইপ করে পাঠিয়ে দিচ্ছে। রুদ্রর চোখের সামনে ভেসে উঠেছে সেই মুহূর্তগুলো, আর তার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ছে। রুদ্র মনে মনে ভাবে, মীনাক্ষীর গভীরতা মাধবীকে সত্যি এত সহজে নিজেকে ছেড়ে দিল? মীনাক্ষীর সাথে রাতের সম্পর্কের স্মৃতি তার মনে উঁকি দিচ্ছে, আর মাধবীর দিকে তাকিয়ে তার মনের গাঢ় সংকল্প ভেঙে পড়ছে। রাতের খাবার শেষ করে মাধবী টেবিল গোছাচ্ছিল। ঘরের বাতি ম্লান, শুধু জানলা দিয়ে আসা হালকা বাতাসটা মাধবীর মুখে লাগছে। তার চোখে একটা অদ্ভুত ক্লান্তি, যেন প্রতিদিনের একই রুটিন তাকে আর সহ্য করতে দিচ্ছে না। রুদ্র সোফায় বসে মোবাইলে স্ক্রল করছিল, চোখে অস্থিরতা। তাদের মধ্যে অনেক দিন ধরেই কোনো গভীর আলাপ হয়নি, যেন দুইজনের জীবনে একে অপরের আর কোনো নতুনত্ব নেই। এই তো দিন কতক আগেরই কথা, অনির্বাণের সঙ্গে দেখা হবার পূর্বে। মাধবী রুদ্রর পাশে বসে, কথা বলার ইচ্ছে করে, কিন্তু কি বলবে তা যেন নিজেও জানে না। একটা দীর্ঘশ্বাস ফেলে মাধবী। তুমি কি আমাকে আর আগের মতো দেখো না গো? রুদ্র মাথা তুলে তার দিকে তাকায়, কিছুটা অবাক হয়ে বলে, এমনটা বলছো কেন? সব তো ঠিকই আছে। ঠিক আছে, তুমি কি সত্যি তাই মনে করো? আমার যেন মনে হয় আমরা 2 ভিন গ্রহের মানুষ বসে আছি, তুমি নিজের জগতে আর আমি আমার মতো। কতদিন ধরে আমরা লিভিনে, অথচ দেখো আমাদের মধ্যে সেই আগের মতো, সেই পাগলের মতো কথাবার্তা নেই, স্পর্শ নেই। এমন করে কি সম্পর্ক টেকে রুদ্র? আমরা কিন্তু বিয়ে করার আগে এইটাই দেখতে চেয়েছিলাম, আমাদের মধ্যে টান কতটা আছে। রুদ্র কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। দেখো, আমরা দুইজনেই এখন অ্যাডাল্ট, তো আগের মতো উত্তেজনা কি আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও থাকে? এটা তো স্বাভাবিক মাধবী, এভাবেই তো সংসার চলে। মাধবী এবার চোখে চোখ রাখে। তুমি কি সত্যিই তাই মনে করো? এর কোনো সমাধান নেই? তুমি আমি বিবাহিত জীবনে এইভাবে বেঁচে থাকতে পারবো? আমাদের মধ্যে সেই ভালোবাসাটা, সেই উত্তেজনাটা, সেই উষ্ণতাটা। রুদ্র কোনো উত্তর দেয় না, সোজা উঠে চলে যায় ঘরের ভেতরে, মাধবীকে হতাশার মধ্যে রেখে। মাধবীর মন ভারী হয়ে ওঠে, রাতের একাকিত্ব তাকে গ্রাস করতে থাকে। সত্যি বেশ কদিন ধরে রুদ্রও যেন মাধবীর প্রতি সেই ইচ্ছেটা হারিয়ে ফেলেছে। আজ বেশ কটা দিন হলো তারা লিভ ইনে রয়েছে। বাড়ির থেকেই সম্বন্ধ করে ওদের বিয়েটা ঠিক করা হয়েছিল।
যদিও গোপনে অনেকদিন ধরেই ওদের কথাবার্তা চলেছে। এরপরে বাড়িতে বহু বলে কয়ে রুদ্র রাজি করিয়েছিল মাধবীর ফ্যামিলির মেম্বারদের। মাধবীর বাবা তো একবারে বলেই দিয়েছিলেন, রেজিস্ট্রি না করলে আমার মেয়েকে তোমার সঙ্গে আমি থাকতে দিতে পারবো না বাবা। আমাদের সমাজ সংস্কার বলে একটা বস্তু আছে, তুমি রেজিস্ট্রি করে তোমার স্ত্রীকে নিয়ে যেখানে খুশি যেতে পারো। রেজিস্ট্রি মানেই বিয়ে হয়ে যাওয়া, শাখা সিঁদুর না পড়লেও হয়। কিন্তু তবু একটা কিন্তু থাকে। টকটকে লাল সিঁথির সিঁদুর, হাতের শাখা পলায় যেন অদ্ভুত একটা জোর। মা বললেন, তোমার কাছে হয়তো শাখা সিঁদুরের কোনো জোর নেই, কিন্তু যখন সময় আসবে মাধু নিজেই বুঝতে পারবে এগুলো পড়ে থাকার জোর আর এগুলো না পড়ে একসঙ্গে থাকাটা। আমাদের পরিবারে আজ পর্যন্ত কোনো মেয়ে বা ছেলে এমন এমন প্রস্তাব অবধি রাখতে পারেনি। আর তোমরা, মা প্লিজ, এখন দিনকাল বদলে গিয়েছে, এখন সবাই একটু নিজেদেরকে কাড়িয়ে চাড়িয়ে নেয়। কাড়িয়ে চাড়িয়ে? তোমার মাকে বিয়ে করেছি আজকে 36টা বছর। তোমরা দুই ভাই বোন জন্ম নিয়েছো। তোমার মা আমাকে কতটা কাড়িয়ে ছাড়িয়েছে বা আমি তাকে কতটা কাড়িয়ে ছাড়িয়েছি জানি না, তবে এটা বলতে পারি হলপ করে, বাবা মা যা দেখে দিয়েছিলেন তাতে আমরা সত্যি খুবই সুখী আছি। রাত গভীর হতে থাকে। মাধবী নিজের ফোনটা হাতে তুলে নেয়। পুরনো বন্ধু অনির্বাণ চ্যাট করছে। দীর্ঘদিন পরে সেই বন্ধু আজ ফিরে এসেছে মাধবীর কাছে। রাত বাড়ছে। মাধবী ফোনের স্ক্রিনে চোখ আটকে রেখেছে। অনির্বাণের সাথে পুরনো স্মৃতির কথা মনে পড়ে তার। একই গ্রামে বাড়ি ছিল অনির্বাণের আর মাধবীর। ওরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবার সাথেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আজ পুরনো সে অনুভূতিগুলো আবার জেগে উঠেছে। অনির্বাণ, এতদিন পর তোর মেসেজ পেয়ে খুব ভালো লাগছে রে। কেমন আছিস? আর আমি যে তোকে পাবো এটা ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি। তবে একসময় আমরা কত কাছাকাছি ছিলাম বল, মনে আছে? মনে আছে সেই সব কথা? তোর সেই হাসিটা এখনো আমার মনে গেঁথে আছে মাধবী। সেই তুই মাথার সামনের চুলগুলোকে হাতের আঙুলে জড়িয়ে জড়িয়ে। মাধবী হেসে ওঠে। তার মনে হয় অনির্বাণ এখনও তাকে আগের মতোই দেখে। একটা আকর্ষণ বোধ হয় তার। চোখের কোণে এক ফোঁটা জলও জমে। এই জন্যেই বোধহয় সামান্য কথোপকথনও বহু পুরনো দিনের স্মৃতিকে বিগলিত করে তোলে। এখন অনেক কিছুই বদলে গেছে অনির্বাণ। জীবন এখন আর আগের মতো নেই। আমার রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আর রুদ্রর সঙ্গে সম্পর্কটা ঠিক নেই বলতে গিয়েও বলতে পারল না সে। বিবাহিত মানে রেজিস্ট্রি হওয়া মানে তো বিয়ে নয় রে মাধবী। আমি সেটা বুঝতে পারছি। একটা কাজ কর না, আমার সঙ্গে একটু দেখা করবি? মাধবীর হাত থেমে যায়। প্রস্তাবটা যেন একটু কেমন ধরনের। আজ এতদিন ধরে রুদ্রর সঙ্গে রয়েছে মাধবী, কিন্তু রুদ্র আজ পর্যন্ত কাছের কোনো বন্ধুর সঙ্গে মাধবীর আলাপ অবধি করিয়ে দেয়নি। আজকে হঠাৎ করেই ফিরে পাওয়া সেই বন্ধুকে পেয়ে মাধবীর মনটা বেশ ভারী হয়ে ওঠে। ঠিক আছে, আমরা তো একসময় খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে ফাঁকি দিতে চাই না। তবে কিছু কথা তোর সাথে বললে মনটা হয়তো হালকা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখ, তুই আমাকে ফাঁকি দিস না, আমি ফাঁকি দিতেও বলছি না। আমারও হবু স্ত্রী রয়েছে ফ্ল্যাটে। সবটাই আমরা একটু দেখা সাক্ষাৎ করে নিজেদের মধ্যে বহু পুরনো দিনের স্মৃতিগুলো একটু না হয় জাগরিত করে রাখবো। ঠিক আছে, তাহলে তুই আমার ঠিকানাটা পাঠিয়ে দিস, আমি ওর সঙ্গেই না হয়। না 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 না, তুই তোর হাজব্যান্ডের সঙ্গে মানে হবু বরের সঙ্গে আসিস না অন্তত। তাছাড়া তুই এখন কোথায় রয়েছিস? বাঁকুড়ায় না? মাধবী টাইপ করতে করতেও থেমে যায়। সে বলতে পারে না তার মতো একটা সংস্কারী মেয়ে হবু স্বামীর সঙ্গে শহরে এসে লিভ ইনে রয়েছে। বলতে গিয়ে কথাটা ঠোঁটের কোণায় বেঁধে যায়। হ্যাঁ, মানে এখানেই তো, আসলে ওকে ফোন করলে ও আমাকে এসে নিয়ে যাবে। না না, তা দরকার নেই, বরং তুই ওখানেই থাক না, আমি আসবো খনি। অনেকদিন তো কাকু কাকিমার সঙ্গে দেখা সাক্ষাৎ করা হয় না। সবাই কেমন আছে না আছে, তাহলে তোর হবু স্ত্রীকে নিয়ে আসবি। না 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 না, মীনাক্ষীর সময় হবে না রে। কি করা যায় বলতো?
আমি বলি, আমি রুদ্রকে জানাই ব্যাপারটা। আমি রুদ্রকে জানাই যে আমি রুদ্রকে একটু দেখতে চাই, তাহলে বাবা এখান থেকে আমাকে রুদ্রর কাছে ঠিক পৌঁছে দেবে। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস কর তাহলে। মাধবী ফোনটা রেখে দেয়। মনের মধ্যে এক রাশ অস্থিরতা। রুদ্রর প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু সম্পর্কের একঘেয়েমি যেন দূরত্বের সৃষ্টি করছে। অন্যদিকে অনির্বাণের সাথে পুরনো সেই গভীর সংযোগ। রাত আরও গভীর হতে থাকলে মাধবী বিছানায় শুয়ে থাকলেও তার কিছুতেই ঘুম আসে না। মাথায় শুধু ঘুরছে সেই কথাগুলো, অনির্বাণের প্রস্তাব। সে কি সত্যিই সে অনুভূতিগুলোকে আবার ফিরে পেতে চায়? হঠাৎ করেই ফোনটা আবার বেজে ওঠে। মাধবী দেখে অনির্বাণের কল। সে ফোনটা কাঁপতে কাঁপতে হাতে নেয়। কিছুক্ষণ ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ফিসফিস করে কানে দিয়ে বলে, অনির্বাণ। মাধবী, আমি শুধু তোর কণ্ঠটা একটু শুনতে চেয়েছিলাম। কতদিন পর তোর সাথে কথা বলে তোকে দেখার ইচ্ছেটা আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না রে। মাধবী কিছু বলতে পারে না। তার হৃদয়ে যেন দ্রুত স্পন্দিত হচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করতে থাকে সেই পুরনো আকর্ষণ। রাত কেটে ভোর হয়। মাধবী নিজেও সারা রাত ঘুমোতে পারেনি। অনির্বাণের কথাগুলো তার মনে গেঁথেছে। সে কি করতে চাইছে? আকর্ষণ, প্রলোভন থেকে নিজেকে কেন সরাতে পারছে না? কিন্তু রুদ্র, সে কি সত্যিই ব্যাপারটা বুঝবে? ওকে কি বলে বেরোবে? রুদ্র তো মাধবীর পাশেই বিছানায় ঘুমোচ্ছে, মুখে শান্তির ছাপ। জীবনের যেন কোনো দায়িত্বই নেই। মাধবী তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা ছিল, কিন্তু এখন শুধু অভ্যাসটা রয়ে গিয়েছে। মাধবী ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে চলে আসে। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। মনে হয় যেন নিজের প্রতিচ্ছবি। সে নিজেই নিজেকে বলছে, তুমি কি সুখী? তুমি কি এইভাবেই সারা জীবন কাটাতে চাও? আচ্ছা, সত্যিকারেরই কি শাখা সিঁদুরের অমূল্য কোনো টান আছে? রেজিস্ট্রি করার পরেও কেন স্বামী স্বামী ফিলিংটা আসে না? আর রুদ্ররীরা বা কেন মাধবীর প্রতি স্ত্রীর মতো মনোবৃত্তি? ফোনটা হাতে করে নিয়েই গিয়েছিল সে, কারণ মনের ভেতরে একটা চোর ঢুকেছে। অনির্বাণের নাম্বারটা হাতে পড়ে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবার মেসেজ করে, আজ দেখা করবি? উত্তরে আসে, অবশ্যই, কিন্তু তুই ওই বাঁকুড়া থেকে আসতে পারবি? কয়েক মুহূর্ত চুপ করে থাকে মাধবী, তারপর বলে, পারবো। মাধবী অনির্বাণের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। অনির্বাণ সেই ঠিকানায় দিয়েছিল। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই অনির্বাণের মুখ থেকে এক রাশ হাসি ফুটে ওঠে। তুই এসেছিস? আরে আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম তুই হয়তো জোকস মারছি, তাই তো? মাধবী বেশি কিছু না বলে ঘরে ঢোকে। ভেতরটা ভীষণ শান্ত, কিন্তু মাধবীর মনের ভেতরে উত্তেজনা। অনির্বাণ ওর কাছে আসে, বলে, কফি খাবি তো? তোকে দেখতে সে এখনো একই রকম আছে। অনির্বাণ, তুই জানিস তো, অনেকদিন ধরেই কতগুলো কথা নিজের কাছের মানুষকে ছাড়া কাউকে বলতে পারছিলাম না। কি হয়েছে বল, আমি তো সবটুকুই শুনছি। দাঁড়া, একটু কফি নিয়ে আসি। কথাটা অসমাপ্ত রেখে অনির্বাণ মাধবীর দিকে তাকায়। মাধবীর বুকের ভেতরে তীব্র নিঃশ্বাসের আওয়াজ। সে জানে অনির্বাণের কাছ থেকে সে ফিরে যেতে আসেনি। অনির্বাণ বলে, দেখ মাধবী, তোকে দেখে মনে হচ্ছে খুবই বিভ্রান্ত। কি হয়েছে আমায় বলবি? আমি ভালো নেই অনির্বাণ। এরপরে মাধবী সব কথাটা খুলে জানায়। রুদ্রের সঙ্গে আমার দেখাশোনা করেই বিয়ে হবার কথা ছিল। রুদ্রর কাজের খুব প্রেশার, এই শহরেই সে থাকে। আমার বাড়িতে আমাকে দেখেই রুদ্রর বাবা মা একটান্সে পছন্দ করে নেয়, কিন্তু রুদ্র একটা শর্ত দেয়, আমাকে সে তবেই বিয়ে করবে যদি তার মন ভরে। মানে ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না তো? আমি তোকে ভেঙে বলছি। রুদ্র লিভিনে বিশ্বাস করে। ওর সঙ্গে থাকতে হবে আমাকে দীর্ঘদিন। প্রায় বছর 2 হতে চললো আমরা একসঙ্গে আছি এই শহরে। বলিস কি? আমিও তো এখানেই, অথচ আমাদের দেখা হয়নি। ইস, কেন যে তুই এফবিটা খুলে আগে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালি না? ধুর, আমার কি ওসবের সময় আছে নাকি? প্রথম তো এখানে এসে আমাকে 1 দণ্ড সময় দিত না।
মানে মানে নিজে কাজ করার সময় দিত না, সারাক্ষণ আমার মধ্যেই মেতে থাকতো। আর এখন দেখ, এখন আমার এত কাজ। জানিস তো, যতই মানুষ বলুক না কেন লিভিনে থাকার কথা, রুদ্রকে দেখলে না আমার সেই বড় বড় ফিলিংটাই আসে না। ওরও হয়তো আমাকে দেখলে বউ বউ ভাব লাগে না, কিন্তু আমার লাগছে। কেন? কারণ তোর মধ্যে যে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখি রে। আমার মা একদম তোর মতোই থাকতো, বরং এখন তো অন্যরকম হয়ে গেছে। পিটি পার্টি হ্যান ত্যান এইসবে মা শাড়ি পরতেই ভুলে গেছে, অথচ তুই দেখ এখনো সেই সাবেকি আনা বজায় রেখেছিস। ছাড় তো, ওর হয়তো এইসবই ভালো লাগে না। আসলে আমি তো গ্রামগঞ্জের মেয়ে, বল, আমার মধ্যে আর নতুনত্ব কি থাকতে পারে? আচ্ছা অনির্বাণ, আমি ভুল করিনি তো তোর কাছে এসে? অনির্বাণ ধীরে ধীরে এগিয়ে আসে মাধবীর কাছে, তার চোখের গভীরে তীব্র আকর্ষণ মাধবীকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলে। অনির্বাণ তার হাতটা ধরে টান দেয়, তোদের চোখে চোখ পড়ে, নিঃশ্বাসের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা। কিছুক্ষণ পরেই মাধবী কোনো কথা না বলেই অনির্বাণের বাহু ধরে আচ্ছন্ন হয়ে পড়ে। তারা দুইজনেই জানে এই মুহূর্তটা নিষিদ্ধ, তবুও তারা এগিয়ে যায় সীমা ভাঙার পথে। মাধবীর ঘামে ভেজা শরীরে অনির্বাণের পাশে শুয়ে, শরীরের উত্তাপ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু মনটা যেন এক অদ্ভুত উদ্বেগে ভরা। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে ওঠে রুদ্রর। অনির্বাণের চোখে এক ধরনের ঠান্ডা হাসি। সে মৃদু স্বরে বলে, ভয় পাস না, ফোনটা ধর, আমি কিন্তু স্বাভাবিক থাকবো। মাধবী একটু দ্বিধায় পড়ে ফোনটা রিসিভ করতে। রুদ্র খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, তুমি কি করছো? মাধবী তৎক্ষণাৎ জবাব দেয়, কিন্তু গলায় সামান্য কাঁপন, আমি আমি বান্ধবীর বাড়িতে এসেছি। রুদ্রর গলা অন্যদিকে মসৃণ, কিন্তু তার পেছনে যে সন্দেহ জমেছে তা মাধবীর অজানা। তাহলে বান্ধবীর বাড়িতেই থাকো, আমাকে ঠিকানাটা পাঠাও, আমি এসে তোমাকে নিয়ে যাচ্ছি। মাধবী ফোনটা মিউট করে রাখে, তার হৃদয়ে দ্রুত লাফাচ্ছে, মাথায় ঘুরপাক খাচ্ছে কতগুলো প্রশ্ন। সে চাদরটা বুকে টেনে নিয়ে তার নগ্ন শরীরটাকে ঢাকার চেষ্টা করে, চিন্তামগ্ন হয়ে বসে থাকে। আজ বহু বছর পরে অনির্বাণের সান্নিধ্যে এসে হয়তো একটু মাইন্ড রিল্যাক্স করতে চেয়েছিল মাধবী, কিন্তু সে তো সংস্কারী পরিবারের মেয়ে। অনির্বাণ তার পুরনো বন্ধু, হয়তো পুরনো প্রেমিকও, কিন্তু সেই প্রেমটা টেকেনি। শেষ পর্যন্ত দেখে শুনেই রুদ্রর সাথে সম্পর্ক, অথচ অনির্বাণের কাছে তার শরীরের প্রত্যেকটি ভাঁজে আর সেই ঘামের তীব্রতার মধ্যেও যেন একটা স্বামী স্বামী ভাব। অনির্বাণ বিছানা থেকে উঠে পোশাক পরা শুরু করেছে। মাধবী ফোনটা মিউট রেখেই অনির্বাণের দিকে তাকায়, বলে, রুদ্র ঠিকানা চাইছে, এখন কি হবে? অনির্বাণ তার দৃষ্টি মাধবীর দিকে স্থির রাখে, ঠান্ডা গলায় বলে, খবরদার এই ফ্ল্যাটের ঠিকানা দিস না কিন্তু। মাধবী অবাক হয়ে তাকায়। তাহলে তাহলে আমি এখন করবোটা কি বলতো? অনির্বাণ একটু থতমত খেয়ে যায়, তখন বলে, দেখ তোকে একটা কথা বলি, তুই প্লিজ আমার এই ফ্ল্যাটের ঠিকানা দিস না। রুদ্র আমায় খুব ভালো করেই চেনে। তোকে? কিভাবে? তুই তো আমার ক্লাস ফ্রেন্ড ছিলি, রুদ্র তোকে কিভাবে চিনবে? অনির্বাণ একটু থতমত খেয়ে যায়, তবে নিজেকে সামলে নিয়ে বলে, না মানে আমি আর রুদ্র একই সঙ্গে কলেজে পড়াশোনা করতাম। গ্রাম ছেড়ে তো আমার বাবা সম্পত্তি বিক্রি করে সেই ক্লাস 8-9 পড়ার সময় চলে এলো। তারপর তো আমার জীবনে শহরে আদব কায়দাতে সব কিছু। তা মাঝে মধ্যেই ও আমার পৈতৃক বাড়ি শহরে যেখানে আছে আর একটা, সেখানে যেত। ও আমার খুব ভালো বন্ধু সেই থেকে। মাধবী মৃদু কপাল কুঁচকে তাকায়, কিন্তু রুদ্র তো কখনো তোর কথা বলেনি। অনির্বাণ যেন সেই মুহূর্তটাকে ভুলিয়ে দিতে চায়, তাই তাড়াতাড়ি বলে, দেখ এসব তর্ক করে তো এখন লাভ নেই, দেখ ফোনে এখন কি বলছে। রুদ্রর কণ্ঠ আবার শোনা যায় ফোনের ওপাশ থেকে, ঠিকানা দিচ্ছ না কেন? আমি তো চলে এসেছি, বান্ধবীর বাড়ি কোথায় বলো? মাধবী আরও একবার ফোনটা মিউট করে, কপালে ঘাম জমে আছে। আমি তো বেরিয়ে গেছি, এই তো একটু পরেই পৌঁছে যাব। ফোনের স্পিকার ঠিক করে মাধবী বলে, তুমি সাবধানে এসো, আমি চলে এসেছি। এই বলেই ফোনটা কেটে দেয় মাধবী, তার শরীরটা ক্লান্তভাবে বিছানায় ফেলে দেয়।
ওয়াশরুম ফাঁকা দেখে মাধবী সেখানে যায়। অনির্বাণ তখন ওয়াশরুমের দিকে একবার তাকায়। মাধবী ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতেই অনির্বাণ হাতে ফোনটা নেয়। ফোনটা রিসিভ করে রুদ্রকে বলে, কিরে, বুঝতে পেরেছিস তো সব? ফোন করছিস কেন বারবার? দেখছিস তো তোর বিশ্বস্ত স্ত্রীকে আমার শরীরে? রুদ্রর গলায় তৎক্ষণাৎ চুপ হয়ে থাকা ছাড়া আর কোনো ভাষা বেরোয় না। কিন্তু অনির্বাণ থামে না। সে উত্তেজিত গলায় বলতে থাকে, তোর মাধবী মীনাক্ষীর থেকেও গরম রে, ঠান্ডা করতে আমার বেশ সময় লাগলো। অনির্বাণের কথা তীরের মতো রুদ্রর কানে এসে বাঁধে। হয়তো সে নিজেকেও নষ্ট করতে পারে, কিন্তু তার মাধবীও এই খেলায় ধরা দিয়েছে। এটা সহ্য হয় না। রুদ্র তখন গাড়ি ড্রাইভ করছিল। ক্রোধের বশে সেই গাড়ির গতি বাড়িয়ে দেয়। তার চোখে রক্তবর্ণ হয়ে ওঠে সব কিছু। মাধবী তো গ্রামের মেয়ে, অনির্বাণের সঙ্গে কি করে? আসলে রুদ্র জানতো না মাধবীর সঙ্গে অনির্বাণের যে বহুদিন আগেই পুরনো সম্পর্ক ছিল। অনির্বাণ রুদ্র আর মাধবীর প্রোফাইল চেক করে একটা ছোট্ট খেলা সাজিয়েছিল নিজের মাথার মধ্যে। অনির্বাণ নিজে মীনাক্ষীকে নিয়ে সুখী নয়, রুদ্রকেও সে শান্তিতে থাকতে দেবে না। তাই বন্ধু হয়ে আরেক বন্ধুর উপকার করতে গিয়ে সন্দেহের বীজ বপন করেছিল। শুধু তাই নয়, বন্ধু পরীক্ষায় যখন খারাপ রেজাল্ট করে তখন সেই বন্ধুকে সান্ত্বনা দিতে খুব ভালো লাগে, কিন্তু সেই বন্ধুই যখন তুখর করে ফেলে, হিংসায় রাগে মনটা জ্বলে পুড়ে খাড় খাড় হয়ে যায়। রুদ্র মাধবীকে বিশ্বাস করত। মাধবী গ্রামের মেয়ে, একটা সংস্কারের মধ্যে আবদ্ধ তার হৃদয়। অথচ এই মাধবী কিনা দুদিনেই পটে গেল। রুদ্র তো মাধবীকে সেই কারণেই কদিন ধরে পাত্তা দিচ্ছিল না। বুঝতে পারছিল মাধবীর বুকের ভেতরে অন্য কারো স্থান হচ্ছে। তাছাড়া মাধবীকে একঘেয়ে রকম দেখতে দেখতে মনটাও কেমন বিষণ্ণ হয়ে গিয়েছিল রুদ্রর। আসলে চোখের সামনে একটা মানুষকে একই রকমভাবে দেখতে দেখতে অভ্যাসের জায়গায় সেই জিনিসটাই কেমন যেন একটা অস্থিরতা সৃষ্টি করেছিল। গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয় রুদ্র। রাস্তার মধ্যে গাড়িটা পিচ্ছিল গতিতে এগিয়ে চলেছে, যেন তার চাকাগুলো মাটির সঙ্গে স্পর্শ করে নয়, বরং হাওয়ায় ভাসছে। হঠাৎ করে ব্রেকটা কষতে গিয়েই একটা প্রবল ধাক্কা লাগে। সামনে দিয়ে দুই প্রেমিক যুগল ছাতা মাথায় রাস্তা পার হচ্ছিল। প্রচণ্ড রোদ, কিন্তু এমন আচমকা ধাক্কায় প্রেমিক যুগলের মধ্যে পুরুষটি ছিটকে গিয়ে সহাত দূরে পড়ে। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে যায়। রুদ্র বিষয়টা বেগতিক বুঝতে পেরে গাড়ি নিয়ে যখনই পাশ থেকে বেরোচ্ছিল, তখন নারী কণ্ঠটি ভেসে আসে তার কানের কাছে। চিৎকার করে নারীটি ডাকছে আর বলছে, রক্তিম, রক্তিম। এবার খেয়াল করে রুদ্র নারী যুগলটি অন্তঃসত্ত্বা, সে দৌড়াতে পারছে না। পারলেই পাবলিক রুদ্রর গাড়িটা চেপে ধরতে পারত, কিন্তু সেই মুহূর্তেই রক্তিম নামক ছেলেটিকে বাঁচানোর জন্য এই লোকজন বেশি জড়ো হতে শুরু করেছে। মেয়েটির চোখের দৃষ্টি আর তার আসন্ন সন্তানটা যেন রুদ্রর মাথায় অভিশাপ হয়ে বর্তাচ্ছে। তারা যেন বলছে, সুখী হবি না, কোনোদিন সুখী হবি না, তুই তুই সারা জীবন অসুখী থাকবি, সারা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি, তবুও কখনো নিজের মনের কথা কাউকে বলে তুই সুখী হতে পারবি না। মাধবীর সঙ্গে রুদ্রর বিয়েটা হয়েছিল। মাধবী মাস দুয়েক পরই প্রেগনেন্ট হয়ে পড়ে। ব্যাপারটা বাড়িতে জানাজানি হতেই ঢাকঢোল পিটিয়ে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। কোল জুড়ে ফুটফুটে একটা কন্যা সন্তান আসে। বাচ্চাটাকে আপন করতে পারলেও প্রতি পদে পদে বারবার মনে পড়ে রুদ্রর অন্তঃসত্ত্বা সেই মহিলার অভিশাপের কথা। সত্যি রুদ্র আজও সুখী হতে পারল না, জানতে পারল না আদৌ এই সন্তানটা কার। সত্যিই কি মাধবী অনির্বাণের সঙ্গে এক হয়েছিল, নাকি সবটাই অনির্বাণের নিজের টেকনোলজির খেলা?
কাকে বিশ্বাস করবে? সন্দেহ যেখানে একবার নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে, সেখানে শত বিশ্বাস আসলেও সেই সন্দেহের বীজকে শেকড় থেকে উপড়ে ফেলা বড্ড কষ্টের। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।